ভাই বিরক্ত। সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখেন আমাদের টোটাল টেন্স কয়টা? টেন্স হচ্ছে তিনটা। 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 প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট, ফিউচার, ফিউচার। এখন এই টেন্সের মধ্যে আমাদের এই তিনটাকে আবার হচ্ছে চার ভাগে ভাগ করা হয়। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই সবগুলা আমাদের প্রয়োজন হয় না। আমাদের এই সবগুলা এটা টোটাল করলে হচ্ছে 12টা টেন্সের স্ট্রাকচার আসছে। সবগুলা স্ট্রাকচার আমাদের আইএলসে লাগবে না। এর মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস লাগে না আর কি ভাইয়া, তাই না? হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াসটা লাগে না। এটা তো প্র্যাকটিক্যাল লাইফে খুব কম লাগে, শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু লাগে। ঠিক আছে, আর কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগে না। এটা এক। আপনার আইএলটিএস এর ক্ষেত্রে, আইএলটিএস এর স্পিকিং এর ক্ষেত্রে, স্পিকিং এর কথা বলি, স্পিকিং এর ক্ষেত্রে হচ্ছে যে আপনি পাঁচটা টেন্সে যদি হচ্ছে যে কমান্ড থাকে ভালো, তাহলে আপনার স্পিকিং এ কোনো টেন্স নিয়ে ইস্যু ক্রিয়েট হবে না। একটা হচ্ছে প্রেজেন্টের, প্রেজেন্টের তিনটা, প্রেজেন্টের তিনটা, প্রেজেন্টের তিনটা কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর পারফেক্ট। কন্টিনিউয়াস না, প্রেজেন্টের তিনটা হচ্ছে ইনডিফিনিট, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। রেয়ার ইউজ হয় হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, জি। রেয়ার ইউজ হয় কেন? আপনি তো যখন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ইউজ করবেন আপনি? এখন যে এই যে আমরা করতেছি, ক্লাস করতেছি, এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব, তাই তো? তাই না? জি ভাই। তো আপনি যখন অলরেডি স্পিকিং রুমে, তখন আপনি কন্টিনিউয়াস টেন্স কিভাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন? খুব রেয়ার ইস্যু আসে। ঠিক আছে, তাহলে এখানে ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা খুব কম। তাও বাকি দুইটা টেন্স হচ্ছে পাস্ট, পাস্টের ইনডিফিনিট এবং ফিউচারের ইনডিফিনিট। এই যে যে পাঁচটা টেন্স, এই পাঁচটা টেন্সে যদি হচ্ছে যে আপনি ভালোভাবে ইউজ করতে পারেন কথা বলার সময়, এবং স্ট্রাকচার গুলা ভালোভাবে মেনটেন করেন, তাহলে আপনার স্পিকিং এ আর কোনো টেন্স লাগে না সাধারণত। অসাধারণত, অস্বাভাবিক ইস্যু, সেটা ডিফারেন্ট ইস্যু। আপনি তো টেন্সের সব স্ট্রাকচারই দেখে রাখবেন। আপনার ওইটার প্রয়োজনীয়তা হইতে পারে 5%, আবার নাও হইতে পারে। তো 95% ইউজ হবে এই যে যে পাঁচটা টেন্সের কথা বললাম: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এই পাঁচটা টেন্স দিয়েই হচ্ছে যে আপনি স্পিকিং ভালোভাবে দিয়ে আসতে পারবেন, খুব ভালোভাবে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এখন বলতে পারেন যে তাহলে অন্যগুলা কি আমি জানবো না? হ্যাঁ, আপনার গ্রামারের নলেজ জন্য আপনি জানা ভালো, জানে রাখলেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এবং আপনার এই যে যে পাঁচটা, এর সাথে আরো দুইটা অ্যাড হয়ে হচ্ছে রাইটিং, অর্থাৎ রাইটিং এর জন্য সাতটা, রাইটিং এর জন্য সাতটা, রাইটিং এ প্রেজেন্টের চারটা, প্রেজেন্টের চারটা, পাস্টের দুইটা, পাস্টের দুইটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস কম আসে, পাস্ট ইনডিফিনিট, আর ফিউচারের একটা। ঠিক আছে, এই হচ্ছে যে
সাতটা, এই সাতটা দিয়ে আপনি রাইটিং কমপ্লিট করে আসতে পারেন। ঠিক আছে, তো এখন কোন টেন্স কখন ব্যবহার করা হয়, এটা হচ্ছে যে আমাদের ইস্যু, যে কোশ্চেন কোন টেন্স কখন ব্যবহার করা হয়। আমরা যদি হচ্ছে যে ইনডিফিনিট টেন্সের ইস্যুটার দিকে তাকাই, তাহলে এটা তো তিনটা টেন্সেরই ইনডিফিনিট টেন্স আসে, তিনটা টেন্সেরই ইনডিফিনিট টেন্স আসে না, প্রেজেন্ট পাস্ট ফিউচারের। তো প্রেজেন্টের ইনডিফিনিট আমরা কখন ব্যবহার করি, কি কি ইস্যুতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি? আমাদের কোনো হ্যাবিট হ্যাবিট ডেসক্রাইব করার জন্য, এক্সপ্রেস করার জন্য, হ্যাবিট হ্যাবিট এক্সপ্রেস করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। এছাড়া কি, এছাড়া সাইন্টিফিক্যাল ট্রুথ, সাইন্টিফিক্যাল universal ট্রুথ, truth, তারপরে ইটারনাল ট্রুথ, চিরন্তন সত্য, এবং বর্তমানে কোনো কাজ বোঝাইতে সাধারণ অর্থে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। এটার স্ট্রাকচার কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এক্সটেনশন মিন্স হচ্ছে এর মধ্যে অবজেক্ট থাকতে পারে, এর মধ্যে ফ্রেজ থাকতে পারে, এর মধ্যে ডিটারমাইনার থাকতে পারে। ঠিক আছে, এখন এখানে সাবজেক্টটা যদি হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা ভি ওয়ান। ঠিক আছে, বেস ফর্ম। যদি এই সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়। ঠিক আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্টের ক্ষেত্রে কি হবে? এইটা পাস্টের ক্ষেত্রে আমরা কি পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কখন ইউজ করি? অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো হ্যাবিট বোঝাতে, অতীতে কোনো অভ্যাস ছিল এখন নাই। ঠিক আছে, বা অতীতে কোনো কাজ হয়েছিল শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ঘটনাগুলা বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়। স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি আসবে? শুধু ভি টুটা চেঞ্জ হবে, ভার্বের সেকেন্ড ফর্ম আসবে, পাস্ট ফর্ম। এবং ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি করি? ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো কাজ, সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, সাধারণভাবে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরকম বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করি। সেটার স্ট্রাকচারে কি হবে? ফিউচার এর ক্ষেত্রে হচ্ছে এক্সট্রা এখানে আসবে সাবজেক্ট প্লাস plus shall, will, শ্যাল, will, শ্যাল বা উইল প্লাস verb ভার্বের base বেস form. ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এটা তিনটা টেন্স শেষ, ইনডিফিনিট। আপনারা হচ্ছে হোয়াইট বোর্ড দিলে কি আপনারা দেখতে পারবেন? হোয়াইট বোর্ড দিব, হোয়াইট বোর্ডে লিখতে যা সুবিধা করা হয়। যায় ভাইয়া। জি জি। হোয়াইট বোর্ডে লিখি, এটা এই শীটটা থাক এখানে। উম
সবাই দেখতে পাচ্তেছেন হোয়াইট বোর্ড ক্লিয়ারলি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। দু একজন জয়েন করে নি, একটু ওয়েট করি। সবাই আসছেন? মনে তো হয় ভাইয়া। ওকে, আচ্ছা, আমাদের এটা ইনডিফিনিট টেন্স গ্যাস শেষ। এখন আমরা যদি হচ্ছে আহ, ইয়া কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলি, তাহলে কন্টিনিউয়াস টেন্স আবার হচ্ছে যে চারটা আসবে। প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন আমরা ইউজ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা মানে কোনো কাজ করতেছি বা চলমান বোঝালে তখন। কোন সময়ে চলমান বোঝাইলে? বর্তমান, বর্তমান সময়ে। বর্তমান বর্তমান কালে কোনো কাজ চলতেছে এরকম বোঝাতে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন আমরা এখন ক্লাস করতেছি, আমি আপনাদের পড়াচ্ছি, এটাকে এরকম রানিং যে প্রেজেন্টে এরকম ইস্যু ক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এটার স্ট্রাকচারে হচ্ছে যে কি আসবে? সাবজেক্ট আসবে, সাবজেক্ট প্লাস বিভার্ব আসবে, বিভার্ব। বিভার্ব কি হবে? এম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এম ইজ আর। হ্যাঁ, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ভি প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন এটা যদি হচ্ছে পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি? সাবজেক্ট প্লাস বি ভার্বের থেকে হচ্ছে ওয়াজ ওয়ার এখানে আসবে। বি ভার্ব চেঞ্জ হবে শুধু, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? অতীতে কোনো কাজ চলতেছিল, ঠিক আছে? অতীতে কোনো কাজ চলতেছিল এরকম বোঝাতে, অতীতে কিছু সময় কোনো কাজ চলতেছিল, ঠিক আছে? কত সময়, এই সময়টা উল্লেখ নাই, ঠিক আছে? অতীতে আনআইডেন্টিফাইড টাইমে কিছু সময় ধরে কাজ চলতেছিল এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। এবং স্ট্রাকচারে এই বি ভার্বটা চেঞ্জ হবে, বাকি সব ঠিক আসবে। বি ভার্বটা কি হবে পাস্টের ক্ষেত্রে? ওয়াজ, ওয়াজ, ওয়্যার। বাকি সবকিছু সেম, সাবজেক্ট থাকবে, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন, ঠিক আছে? শুধু বি ভার্বটা চেঞ্জ হবে, ওয়াজ ওয়্যার, ঠিক আছে? তাহলে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস কখন হয়? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝালে। কিছু সময় ধরে চলতে থাকবে এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কেমন হবে? ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট, উইল বি বিং, শ্যাল বি বিং। সাবজেক্ট প্লাস বি ভার্ব shall be, will be,
ফিউচার মানেই হচ্ছে ওর সাথে শ্যাল বি, শ্যাল থাকবে বা উইল থাকবে। তো এখানে এটা ইরেজ করি। শ্যাল অথবা উইল প্লাস বি। বি, বি এই প্লাস ভার্বের আপনার সাথে আইনজি। এই যে আপনারা হোয়াইট বোর্ড ইউজ করতে পারেন না? এরা ইউজ টু না হোয়াইট বোর্ডের সাথে। তেমন একটা দেখি না ইউজ। না, এই যে স্ক্রিনের উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে কয়জন? ওনাদের অফ করি। স্যার ওই অ্যাক্সেসটা অফ করে দিলেন। এখান থেকে এক্সেসটা হচ্ছে কোথায় জানি, আমি নিজেই তো ভুলে গেলাম। কন্ট্রোল প্যানেলে থাকতে পারে, বা হোস্ট কন্ট্রোল। এই যে এখানে ফিউচার কি হলো, এটা কন্ট্রোল করলাম তারপরে হলো না। সাবজেক্ট প্লাস শ্যাল। কখন শ্যাল ইউজ হয় আর কখন উইল ইউজ হয় জানেন? আই আর উইল সাথে শ্যাল জি ইউজ ভাই, হয়। আই এবং উইল সাথে শেল, আর হুম, বাকি সব কিছুর সাথে উইল। বাকি আয়ের ক্ষেত্রে উইল ইউজ হয় না। হয়। হ্যাঁ হয়, কিন্তু আমরা শিখছিলাম যে আই উইল ক্ষেত্রেও তো উইল দেখছি ইউজ হইতে। হ্যাঁ, কখন হয় সেটা? সেটা জানি না। মানে অবশ্যই কাজটা করবো এরকম নাকি? অবশ্যই, অর্থাৎ গুরুত্ব বোঝাইতে হুম। আপনাদের এই যে আপনারা হচ্ছে কন্ট্রোল করতে পারতেছেন না, আপনাদের এখান থেকে, আমি তো এখান থেকে কন্ট্রোল করলাম তারপরেও তো হচ্ছে না।
আচ্ছা, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গেল। এরপরে আসছে হচ্ছে পারফেক্ট পারফেক্ট টেন্স। এটার মধ্যে শুধু হচ্ছে যে আমাদের প্রেজেন্ট পারফেক্টটা আমরা ইউজ করি, পাস্ট এবং ফিউচারেরটা মানে সাধারণ সেন্সে লাগেই না বললে চলে। এই যে প্রেজেন্টের পারফেক্ট পারফেক্ট যে স্ট্রাকচার, কখন আমরা এটা ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করি? প্রেজেন্ট কোনো কাজ পারফেক্ট সংগঠিত হয়েছে কোনো কাজ বা কোনো কাজ করেছি। মাত্র মাত্র কোনো কাজ শেষ হয়েছে এরকম আর কি বোঝাতে। অতীতে কোনো একটা আনআইডেন্টিফাইড টাইমে কোনো কাজ শুরু হয়ে এই যে বর্তমান শুরুর আগ পর্যন্ত হচ্ছে কোনো কাজ চলছে, এরকম কাজ বোঝাতে, যে কাজের রেজাল্টটা এখনো রয়ে গেছে, এরকম জিনিসকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল প্রোভাইড করেন তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। You have to সাবজেক্ট, do that. আমি ভাত খাওয়া সম্পূর্ণ করলাম। এটা এটা তো সবাই পারে, এছাড়া আপনার নিজের সাথে রিলেটেড। I have never seen him in my life. হ্যাঁ, ঠিক আছে। সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভ বা হ্যাজ প্লাস V3 এক্সটেনশন। আর বাকি দুইটার স্ট্রাকচার ওর জানার দরকার নাই, কারো যদি আগ্রহ থাকে ও নিজে থেকে দেখে নিন, ওটার ইউজ নাই এখানে। পাস্টের যে পারফেক্ট, অতীতে দুইটা কাজ হয়েছে, এর মধ্যে কোনটা আগে হয়েছে, এই ডাক্তার আসার আগে রুগী মরছে, এইগুলা আসলে দরকার হ্যাঁ, হয় না। সে পুরো ইরিটেটিং, আমি দেখছিলাম। এখন তাহলে মধ্য কথা হচ্ছে পাস্ট পারফেক্টের ব্যবহার নেই বললেই চলে। এখানে লাগবে না, তাহলে ফিউচারেরও দরকার নেই ভাইয়া, লাগবে না। দরকার নেই। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে যে আরেকটা টেন্স হচ্ছে কোনটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটারও ইউজ আছে, বেশ ভালো লেভেলের ইউজ আছে। এটা কি কখন আমরা এই টেন্সটা ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা? অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলমান। এখনো চলমান, কিন্তু এটা টাইমটা কি? সময়ের কথা উল্লেখ থাকবে বা সময় হ্যাঁ, রিলেটেড হবে। হ্যাঁ, এখানে টাইমটা উল্লেখ থাকবে, সময় স্পেসিফিক। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সময় উল্লেখ থাকে না, কিন্তু এখানে সময় উল্লেখ থাকে। ঠিক আছে, তো এটার স্ট্রাকচার কেমন হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস কি হবে বলেন? বিন। বিন। বিন ভাইয়া, প্লাস বিন। ভার্বের সাথে আইএনজি প্লাস ই। কে মুছে দিল? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাভ ওই স্ট্রোক বাড়ায় দিছে, হ্যাভ বা হ্যাজ বিন, বিন ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট এক্সটেনশন।
এটা হচ্ছে যে আপনাদের টেন্সের স্ট্রাকচার এগুলা জানলেই হবে, ঠিক আছে, আর গুলার প্রয়োজন এমন পড়বে না। এখন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে ইয়া আমাদের ভয়েস চেঞ্জ। কেন ভয়েস চেঞ্জ গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আসসালামু আলাইকুম ভাইয়া। রাইটিং টাস্ক ওয়ান এর তো এটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। হ্যাঁ, রাইটিং টাস্ক ওয়ান, শুধু ওয়ান না, টু তেও, এবং হচ্ছে আমাদের রাইটিং না, চারটা মডিউলেই, এটা চারটার তিনটা মডিউলে হচ্ছে যে এর গুরুত্ব বেশি। তিনটা মডিউলে রিডিং, রিডিং, লিসনিং, রাইটিং। ভাইয়া লেখা খুবই ছোট, হুম। লেটার গুলো খুবই ছোট দেখাচ্ছে। ভাই একদম দেখা যাচ্ছে না। একদমই দেখা যাচ্ছে না। জুম দরকার নেই, করা যায় এটা তো কি? ইজি জিনিস, রিডিং, লিসেনিং আর রাইটিং, এটা তো বলছে। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনে ভাই জুম একটা করতে প্রশ্ন ছিল। পারেন। ফোনে ফোনে জুম করেন, ফোনে জুম করেন। ভাই জুম করতেছি কিন্তু আপনার লেখাটা অন্যদিকে চলে গেছে। ভাই আরেকটা প্রশ্ন ছিল আমার। হুম। আহ, আমরা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ফর এবং সিন্স ইউজ করি। নির্দিষ্ট সময় থাকলে হচ্ছে সিন্স, আর ব্যাপকতা বোঝাইতে ফর আসে। পয়েন্ট অফ উদাহরণগুলো টাইম, দিতে নির্দিষ্ট সময়, আর ব্যাপক সময় বোঝাইতে ফর আসবে। জি জি ভাই বুঝতে পারছি। এই এখন দেখা যায়। হ্যালো, জি ভাইয়া। ক্লিয়ার দেখা যায় কিনা বলেন? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে। Okay. আমাদের ভয়েস প্যারাফ্রেজিং এর একটা টুলস, জি ভয়েস ভাইয়া। প্যারাফ্রেজিং এর একটা টুলস হচ্ছে ভয়েস। ভয়েসটা অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভ প্যাসিভ, এটা হচ্ছে প্যারাফ্রেজিং এর একটা টুলস। প্যারাফ্রেজিং এর টুলস অর্থাৎ আমাদের লিসনিং, রিডিং, রাইটিং, এই তিনটা মডিউলে আমাদের এই ভয়েসটা লাগবেই, ঠিক আছে। আপনারা কি ফোনকে ইয়া করতেছেন? ভাইয়া আমি তো ল্যাপটপ জয়েন করছি, মানে ডিসপ্লে না ধরলেই হয়। জুম আউট করা যাচ্ছে না। আচ্ছা, ডিসপ্লেটা ধরেন না, আমি এখান থেকে ইয়া করছি, অফ করছি, কিন্তু তারপর অফ হচ্ছে না কেন? ভাইয়া সবাই আপনাকে ফলো করলেই তো হয়, আপনার স্ক্রিনটা আসবে। আচ্ছা, এটা বন্ধ করি, অনেকে বুঝতেছে না। কে যেন স্ক্রিনের উপর দিয়ে দাগ দিলে ম্যাম। এটা হচ্ছে যে নেক্সট ক্লাস থেকে এটা ইউজ করা লাগবে, এবং এটা তো আমার রাইটিং এ সব সময় লেখা লাগে আমার, এই গ্রাফ গুলা শো করার জন্য।
গ্রাফগুলা শো করার জন্য, লিখা দেখানোর জন্য, গ্রাফগুলা আঁকার জন্য, চার্ট চার্ট বোঝানোর জন্য। তো এটা যদি আপনারা ব্যবহার না করতে পারেন, তখন তো হচ্ছে যে আমি রাইটিংটা দেখাইতে পারবো না। নেক্সট ক্লাস থেকে এটা দেখে আসবেন। আমি ট্রেডিশনাল ওয়েতেই যাই। আচ্ছা, তাহলে ভয়েসটা এখন ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ভয়েসটা দুইটা, আপনি হচ্ছে যে কিভাবে হচ্ছে যে সেন্টেন্সটা প্রেজেন্ট করবেন এটার উপর ভয়েসটা দুইভাবে ভাগ করা হয়, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। ঠিক আছে? তো এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক জিনিস সবার ক্ষেত্রে, টেন্সে পড়ে যাচ্ছি, সেটা বেসিক হচ্ছে যে প্রথম হচ্ছে যে আপনাকে অ্যাক্টিভ সেন্টেন্স, তো আমরা এই যে টেন্সের যে ইয়াটা দেখলাম যে সাবজেক্ট নিজে কাজটা করে যখন, সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস। আর যখন হচ্ছে যে অবজেক্ট সাবজেক্টের জায়গায় এসে কাজটা বোঝায়, তখন হচ্ছে সেটা প্যাসিভ। এরকমই মানে তো মোদ্দা কথা হচ্ছে সাবজেক্ট যখন প্রত্যক্ষভাবে কাজ করে তা অ্যাক্টিভ, আর যখন হুম, পরোক্ষভাবে থাকে তখন প্যাসিভ ভাইয়া। হ্যাঁ। তো এখানের যে বেসিক জিনিস সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এটা আমাদের শিখা লাগবে, নিজের করা লাগবে, এবং সামনে যদি পড়ে ওটা ধরতে পারতে হবে। কারণ আপনার রিডিং এ রিডিং এ অধিকাংশ কোশ্চেন গুলা কোশ্চেনে থাকে হচ্ছে প্যাসিভ ফর্মে, আপনি প্যাসেজে গিয়ে পাবেন অ্যাক্টিভ ফর্ম। লিসেনিং এ তার উল্টাটা থাকে, অর্থাৎ কোশ্চেনে থাকে হচ্ছে যে অ্যাক্টিভ ফর্মে, অডিওতে থাকে প্যাসিভ ফর্মে। অর্থাৎ আপনার এই দুই জায়গা তো হচ্ছে যে এটা আপনার অন্যজন করতেছে, আপনার ধরা লাগতেছে। আর রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে কি আপনার নিজের অ্যাক্টিভ প্যাসিভ পরিবর্তন করা লাগে। কেন পরিবর্তন করা লাগে? আপনার যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লেখা লাগে, রাইটিং টাস্ক টু, এবং প্রসেস প্রসেস অ্যান্ড ম্যাপ, এই দুইটাকে ডেসক্রাইব করার গ্রামার যে স্ট্রাকচার, সেখানে প্যাসিভ ফর্ম আসবে। ঠিক আছে? ধরেন
উম, একটা ম্যাপে হচ্ছে যে গাছ কেটে ফেলা হয়েছে, গাছ কেটে এখানে একটা কি হয়েছে, এখানে পার্কিং প্লেস হয়েছে ধরে নিলাম। এখন কে গাছ কাটছে এটা মেইন ইস্যু না, এই অ্যাক্টর আমাদের উল্লেখ করা লাগে না, কিন্তু আমাদের যে কাজটা হয়েছে এটা উল্লেখ করা লাগবে। এখন কাজটা কে করছে সেটা আমরা জানি না, তো এখন অন্য আরেকজন কাজ করছে, তো এটাকে আমাদের প্যাসিভ ফর্মে শো করা লাগে। সো এখানে রাইটিং টাস্ক ওয়ানে আপনাকে নিজের ইউজ করা লাগবে এই একটি প্যাসিভ ফর্মটা। তো এখানে হচ্ছে যে আপনার ধরতে পারা শিখতে হবে, আর এখানে নিজের ইউজ করতে হবে, ঠিক আছে। এছাড়া আপনাকে হচ্ছে যে রাইটিং টাস্ক টুতে কোশ্চেনের যে টপিকটা দিবে, রাইটিং টাস্ক টুতে যে কোশ্চেন টপিকটা দিবে ওই টপিকটাকে প্যারাফ্রেজ আর অ্যাড্রেস করে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লেখা লাগে, অর্থাৎ কোশ্চেন অ্যাড্রেসিং, এটাকে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট বলে। তো এই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট যখন আপনি লিখবেন তখন হচ্ছে যে এই এই মিনিংটা সেম রেখে এখানে হুবহু মিনিং এর একটা সেন্টেন্স লেখা লাগে। তো এইটার জন্য অনেকে হচ্ছে যে সিনোনিম ইউজ করতে চায় শুধু। তো অনেক সময় কিছু টেকনিক্যাল ওয়ার্ড বা কিছু ওয়ার্ড থাকে, আর শুধু সিনোনিম ইউজ হচ্ছে যে দুর্বলতম প্যারাফ্রেজিং, তখন ধরে নেয় যে আপনার সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে হচ্ছে যে তেমন একটা ধারণা নাই। এই জন্য হচ্ছে যে এই যে অ্যাক্টিভ প্যাসিভ, অর্থাৎ ওখানে আপনি অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করে কোশ্চেনটার প্যারাফ্রেজ করতে পারেন, ঠিক আছে। তো এই যে এই ক্ষেত্রে আপনার প্যাসিভ ইউজ করা লাগে। তো মোট কথা বাদে স্পিকিং বাদে বাকি সব জায়গায় হচ্ছে যে আপনার ভয়েসটা প্রয়োজন হচ্ছে, আপনাকে নিজে করতে হচ্ছে এবং অন্যরা করলে সেটা ধরতে পারতে হচ্ছে। এখন কোন ভয়েস গুলা আমরা ইউজ করব, তার আগে হচ্ছে কিভাবে হচ্ছে ভয়েসটা চেঞ্জ হয়, ঠিক আছে। ধরেন অ্যাক্টিভ একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট ইনডিফিনিট টেন্সেরই কথা বলি। এখানে যেমন হচ্ছে যে ইনডিফিনিট টেন্সের 12টা স্ট্রাকচার আছে, ইনডিফিনিট টেন্সের 12টা স্ট্রাকচার না, মাঝে মাঝে সাড়া দিয়েন, আমি তো হচ্ছে ডিসকাশনের মাধ্যমে পড়াই, তো কথা না বললে ওই যে আমার 200-300 স্টুডেন্ট না যে আমি হচ্ছে যে সবাইকে মিউট করে হচ্ছে যে নিজে স- বলতে থাকবো ক্লাস শেষ, আপনারা চলে যাবেন আমি চলে যাব, এরকম না। এখন ইন্টারঅ্যাক্ট না করলে আসলে হচ্ছে যে বোঝা যায় না যে আসলে কে কেমন বুঝতেছে। ক্লাসে ভালো করার বা স্টুডেন্ট টিচার দুইজনেরই বেনিফিট নেওয়ার জন্য দুইজনের হচ্ছে ইন্টারাক্ট করা লাগে ক্লাসে, এটা হচ্ছে যে আর টিচিং এর একটা অ্যাপ্রোপ্রিয়েট মেথড, ঠিক আছে। তো আমাদের এখানে ক্লাসে স্টুডেন্ট ক্লাস করে রেগুলার 20 থেকে 22 জন। তো 20 জনের মধ্যে দুই চারজন কথা বললে প্রবলেম নাই, যে আপনারা যে যেটা জানেন ওইটা রেসপন্স করবেন বা না বুঝলে কোশ্চেন করবেন। তো ইন্ডিপেন্ডেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট মিন্স এক্সটেনশন, ঠিক আছে, এখানে এক্সটেনশনের মধ্যে অবজেক্টও থাকবে, ঠিক আছে। এখন এরকম 12টা স্ট্রাকচার টেন্সের ক্ষেত্রে ভয়েসকেও জোর করে এই 12টা ভয়েস চেঞ্জ করা যায়, তবে আপনার ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে, ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলা, হ্যালো, যেগুলো ডিপেন্ডেন্ট।
ইনট্রানজিটিভ ভার্ব যেগুলার অবজেক্ট থাকে না। ইনট্রানজিটিভ অবজেক্ট ভার্বের থাকে না ক্ষেত্রে স্যার। হচ্ছে আমাদের এই ইয়াটা ভয়েসটা চেঞ্জ করা যায় না, তবে স্পেশাল কেস করে চেঞ্জ করা যায় মাঝে মাঝে। ঠিক আছে, তো আমরা টেন্সের ক্ষেত্রে যেমন ছাত্রার কথা বললাম, এখানেও হচ্ছে যে কয়েকটা গুরুত্বপূর্ণ, সবগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, বয়সটা একটু ভালোভাবে ওইগুলা করাই দিলে বেটার হবে, হ্যাঁ আমি তখন সবগুলা সবগুলা ধরা এবং করায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, আমাদের ভয়েসের প্রথম যে জেনারেল রুলস, অ্যাক্টিভ টু প্যাসিভ করার, অ্যাক্টিভ অ্যাক্টিভ টু প্যাসিভ টু প্যাসিভ প্যাসিভ করার যে জেনারেল রুলস, সেটা কি হবে? প্রথমে হচ্ছে যে অবজেক্ট, যে অবজেক্ট থাকবে সেন্টেন্সে, সেন্টেন্সের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম আসবে। অনেকে বলে যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এটা ভুল। অবজেক্ট সবসময় সাবজেক্ট হইতে পারে না, অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা আসবে এখানে। ঠিক আছে, এরপরে কি আসবে? টেন্স, টেন্স অনুসারে কি আসবে? অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব আসবে। এগুলো সবাই জানি তো, একটু বলবেন? অক্সিলারি ভার্ব, এগুলো ভাই মানে সেন্টেন্স বলার সময় এমনি স্ট্রাকচারটা হয়ে যায় এরকম, ধরে ধরে হ্যাঁ মনে থাকে না যে কোনটা আসলে কোনটার পরে। এটা সবাই জানে, তারপরে আমি দেখাচ্ছি। এখানে তো সব লেভেলের স্টুডেন্ট আছে, তো দেখেন, সমস্যা নাই। তারপর আসে বাই, বা অন্য প্রিপজিশন উইথ আসতে পারে। তারপরে আসে কি? সাবজেক্টের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে জেনারেল, সব সব প্যাসিভের ক্ষেত্রে এই একই স্ট্রাকচার। চেঞ্জ হয় কি বলেন তো? চেঞ্জ হয় কি ভয়েসের ক্ষেত্রে? এই যে এখানে অক্সিলারি ভার্বটা বি খালি ভার্বটা চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে আমার ওই এতগুলা ধরে ধরে মনে রাখার দরকার নাই তো, এই যে এখানে আমাদের চেঞ্জটা হবে, এই অক্সিলারি ভার্বটা চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে, অক্সিলারি ভার্বটা খালি চেঞ্জ হবে। অক্সিলারি ভার্ব কি আসে? অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আসবে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে? এই 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 ভার্বের সাথে একটা কি হবে? বিং হবে। বিং হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। জি, মানে এগুলা থাকবে, সাথে একটা বিং অ্যাড হবে। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমার, জি। পারফেক্টের ক্ষেত্রে কি হবে? বিন, হ্যাভ। হ্যাভ, ও সরি, হ্যাভ। এখানে এটা চেঞ্জ হয়ে হ্যাজ বা হ্যাভ জি। আসবে। আর কি হবে? প্লাস বিন বিং আসবে, হবে। বিন হুম, হবে, বিন হবে। ভি3 তো এখানে লেখা আছে, আমাদের চেঞ্জ হচ্ছে তো ওটা সেম খালি। থাকবে। হ্যাঁ, শুধু বিনের ভার্ব। অক্সিলারি ভার্ব। এখন জোর করে এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের করা যায়, সেটার ক্ষেত্রে হচ্ছে এখানে এক্সট্রা একটা বিং হয়ে যাবে, এই যে হ্যাভ বিন এর সাথে
হ্যাজ বিন এর সাথে এই বিন এর পর একটা বিং যোগ করে আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও স্ট্রাকচার চেঞ্জ করতে পারেন। তাহলে হ্যাজ বিন অর হ্যাভ বিন, বিন প্লাস বিং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আসবে। এখন যদি পাস্টের ক্ষেত্রে যাই তাহলে এখানে কি হবে? ওয়াজ ওয়ার, এখানে ওয়াজ ওয়ার হবে। এখানে কি হবে? হ্যাড। হ্যাড হবে। এখানেও এই যে হ্যাড হবে। জি। যদি ফিউচারের ক্ষেত্রে যাই, ফিউচারের ক্ষেত্রে তো আমাদের কমন যে ইয়াটা শ্যাল বা অথবা উইল উইল। থাকবেই। এর সাথে জি। কি হবে? বি হবে। এর সাথে ফিউচার কি? ইনডিফিনিটে বি হবে ভাইয়া। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিটেই বি হবে। জি, ফিউচার ইনডিফিনিটেই এই বি যে হবে। শ্যাল বি উইল বির সাথে বি থাকবে। পাগল, ফিউচারের স্ট্রাকচারে তো শ্যাল উইল কমন। এখন অক্সিলারি ভার্ব হিসেবে বি আসবে ইনডিফিনিটের ক্ষেত্রে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বি বিং হবে, বি বিং হবে। আর পারফেক্টের ক্ষেত্রে কি হবে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন, ঠিক আছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি? শ্যাল, উইল, হ্যাভ বিন, বিং। বুঝতে পারছি ভাইয়া। শুধু এই যে অক্সিলারি ভার্বের চেঞ্জ হচ্ছে, বাকি সব সেম থাকবে। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে বাকি সব সেম থাকবে। এখন আমাদের স্পেশাল কিছু চেঞ্জেস আছে ভয়েসের ক্ষেত্রে। যেমন হচ্ছে যে আমাদের আহ, কি ওইটা হচ্ছে কি ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি দিয়ে শুরু হয়? লেট। লেট দিয়ে। ইম্পারেটিভের অ্যাক্টিভ ফর্মটা শাট দ্য ডোর অ্যাট ভাব দিয়ে। অনস, ভার্ব দিয়ে শুরু হয়। ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। শাট দ্য ডোর অ্যাট অনস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটার চেঞ্জেসটা কেমন হবে? এটার চেঞ্জেসটা হবে লেট দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে। দেন কি আসবে? লেট দা ডোর বি। হ্যাঁ, এটা এটা কি তাহলে? এটা কি? অবজেক্ট, হ্যাঁ। অবজেক্টটা আসবে। তারপরে কি? লেট দ্য ডোর বি শাট, হ্যাঁ, ওর তাহলে এখানে বিক্রিটা আসবে। বি আসবে ভার্ব হিসেবে। তারপরে কি? বাকি অংশ ভার্বের ভিত্তি। ভার্বের, তারপর বাকি অংশ। ভার্বের ভি থ্রি, এটা তো কমন। এন্ড রেস্ট অফ। রেস্ট। তাহলে এটা আমাদের কোন কোন সেন্টেন্সের জন্য আসে? এটা আমাদের এটা আসে ইম্পারেটিভের ক্ষেত্রে। ইম্পারেটিভের ক্ষেত্রে, ঠিক আছে। এখন ইম্পারেটিভের ক্ষেত্রে যদি ইম্পারেটিভের ওই যে ডু নট, নেভার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে লেট নট হ্যাঁ দিয়ে শুরু লেট হবে। নট, লেট নট দিয়ে করতে হবে, ঠিক আছে। লেট নট দিয়ে এখানে একটা নট বসায় দিবেন, ঠিক আছে। হুম। এরপরে আমাদের এই যে মডাল গুলার চেঞ্জেস গুলা কেমন হয়? এম, ও মডাল গুলা কিভাবে চেঞ্জ হয়? ওর পরে একটা বি বসে।
নাকি? এর পরে একটা বি বি। বসে, ঠিক আছে? আর আর কোনো চেঞ্জ হয়? না, আর তো সচরাচর V3 আই মে ভার্বের 3 নাম্বার ফর্ম। হেল্প ইউ। ওই ওই তো ওই যে ওই জন্যই তো কনফার্ম হচ্ছিলাম, শুধু একটা বি দিচ্ছিল। তো এখানে কি? ওটা তো আসবেই, ভয়েস হ্যাঁ, চেঞ্জ V3টা হ্যাঁ, ইউ সময় থাকবে। ইউ ইউ মে বি হেল্প বাই মি। তাহলে মডালের পর আমরা শুধু হচ্ছে একটা বি ইউজ করব, বি বি। যখন মডেল মডেল ভার্ব গুলো আসবে তখন আমরা এইভাবে সেন্টেন্সটা দিব, তাই না ভাইয়া? জি জি। পার্টিসিপেলের ক্ষেত্রে কি করবেন? পার্টিসিপেলের অনেক আছে। আই স স হার ড্যান্সিং ড্যান্সিং ইন দা রোড। এখানে এই যে ড্যান্সিংটা কি? পার্টিসিপাল। পার্টিসিপাল। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? অবজেক্টের সাবজেক্ট করতে হবে ভাইয়া। হ্যাঁ, আই অবজেক্টকে, কোন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব? পার্টিসিপালের আগে আর যেটা আছে। পার্টিসিপেলের আগে যেটা আছে, এখানে পার্সন যেটা থাকবে ওইটা। হ্যাঁ, সহিমেন। হ্যাঁ, তাহলে হার, তাহলে এই হার, তো অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেলে হার, হার তো আসবে তাই তো নাকি? সি আসবে। শি জি। শি শি ওয়াজ ওয়াজ সিন ড্যান্সিং বাই মি। ড্যান্সিং বাই, ইন দ্য রোড। হ্যাঁ, ও বাই মি সরি, বাই ইন, আই আছে। বাই আই না, মি ইন দা রোড। কি? এইখানে বাই মি, শুধু এইখানে ইন দা রোড হবে, ইন দা রোড এখানে হবে, আর লাস্টে শুধু বাই মি হবে। ড্যান্সিং ইন দা রোড, এই ড্যান্সিং ইন দা রোড একই সাথে হয়ে যাবে, আর বাই মি লাস্টে যাবে। ইনফিনিটিভের ক্ষেত্রে কি হয়? টু প্লাস ভার্ব, যেমন যদি উদাহরণ দেই আমরা একটা, হি, আচ্ছা আপনারা একটা উদাহরণ বলেন, আমি তো বলি, আপনারা একটা বলেন। বলবেন না এরা। হি ওয়ান টু চেক চেক দা রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি, ঠিক আছে এটা। তো এটা কি, কিভাবে প্যাসিভ করা যায়? টুর পরে একটা বি হবে ভাইয়া, মেবি। আর বি হ্যাঁ, থ্রি টুর হবে। পরে একটা বি হবে, ঠিক আছে। হ্যাঁ,
আর হ্যাঁ, ভার্বের আর 3 নম্বর আর ভি3 তো সবসময় হবে। V3 সবসময় হবে, আর এখানে অবজেক্ট সাবজেক্ট হিসেবে আসবে আর সাবজেক্ট অবজেক্ট হিসেবে যাবে। যেমন না, তা নাই, এখানে স্যার এখানে হিটা একই থাকবে হিটাই নাকি? থাকবে। হুম, এখানে হি ওয়ান্টস দ্য রেসপন্সিবিলিটি টু বি টেকেন, এটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। হি ওয়ান্টস ওয়ান্টস দ্য রেসপন্সিবিলিটি টু বি টেকেন। তাহলে এটা যদি রুলস বলি তাহলে কিভাবে হয় এটা? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থেকে টুর আগ পর্যন্ত বসে যাবে, তাই তো? হ্যাঁ, টুর জি, আগ পর্যন্ত বসে যাবে, টু এর পরের যে অবজেক্টটা থাকবে সেটা সাবজেক্ট হিসেবে আসবে, এবং বির ভার্বের আগে একটা বি আসবে টু এর পরে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এরপরে কি আছে? এছাড়া আর কোনো আছে এই টু টু দিয়ে? টু দিয়ে যদি হচ্ছে যে ইনফিনিটিভের ক্ষেত্রে এই যে শুড আসে না অনেক সময়, শুড, যেমন হ্যাঁ, ওই রুলসটা কি মনে আছে? আমি দেখাই, চেঞ্জ করে দেখাচ্ছি। যে অন শুড কি যেন একটা আছে। হ্যাঁ, এই দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। হি ডিসাইডেড, ডিসাইডেড টু বাই দ্য কেক, কেক। এই যে এটার চেঞ্জেসটা কিরকম হয়? হি ডিসাইডেড দ্যাট, হি ডিসাইডেড দ্যাট দ্যাট দ্য কেক শুড বি শুড বি বেকড, বোট। বট বট আছে। তাহলে এটার রুলস কি হবে? এক্সকিউজ মি, আমাকে 1 মিনিট টাইম। তাহলে এই রুলসটা কি? এই রুলসটা হচ্ছে এগ্রি, GR এগ্রি, ডিটারমাইন, ডিটারমাইন, ডিসাইড, ডিসাইড, ডিমান্ড। এটার পরে যদি ইনফিনিটিভ আসে সেক্ষেত্রে ওই এই এই পর্যন্ত বসে যাবে, এবং এই টুর পরে এই যে শুড বি দিয়ে চেঞ্জটা হবে। বুঝতে পারছেন কি কি ওয়ার্ড? এগ্রি, ডিমান্ড, ডিসাইড, ডিসাইড, আর ডিটারমাইন। চারটা। ঠিক আছে? এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদের চেঞ্জেসটা এই যে শুড বি দিয়ে করতে হয়। ডাবল অবজেক্টের ক্ষেত্রে কি করতে হয়? ডাবল অবজেক্টের ক্ষেত্রে কি করতে হয়?
সি, ডাবল অবজেক্ট তো এই যে আমি ব্যক্তিবাচক বস্তুবাচকের একটা নিয়ে। গেভ মি এ ফ্লাওয়ার। পেন, ফ্লাওয়ার, ওকে। সি আমারে পেন দেবে কেন, আমাকে ফ্লাওয়ার দেবে? আচ্ছা, আসলে তো এইটার ক্ষেত্রে কি হয়, কোনটাকে আমরা নেই? এটাকে প্যাসিভ করার ক্ষেত্রে ব্যক্তিবাচকটাকে ব্যক্তিবাচক নিলেই ভালো ব্যক্তিবাচকটাকে হয়। প্রাধান্য দিবেন। হুম, তাহলে এখানে আই আসবে। আই ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার এ বাই, ফ্লাওয়ার বাই হার। বুঝতে পারছেন? ডাবল অবজেক্ট আসলে কি করতে হয়? ব্যক্তিবাচকটাকে প্রাধান্য দিয়ে করতে হবে। ব্যক্তিবাচক নিতে হবে। তাহলে ইয়ার ক্ষেত্রে রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে কি করতে হয়? ওই হি তো কিল ওইরকম, হিম, হি কিল্ড হি হিমসেলফ, হ্যাঁ, হি কিল্ড হিমসেলফ। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। হ্যাঁ, ওটা তো চেঞ্জ হয় না, এটার মুখস্থ আছে কোনো তো। চেঞ্জ হয় না। জি। আর কিছু কি বাদ আছে? না, আছে কি? আর ব্যতিক্রমী ছোটখাটো কিছু আছে জানো কি, ওই যে দরকার নেই, কোয়াসি শিখলে হবে প্যাসিভ, হানি এগুলো। টেস্টেড সুইট, হুম, হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, right. আর হানি ইজ টেস্টেড সুইট, ডিরেক্ট এভাবে লেখা হয় কোয়াসি প্যাসিভ গুলাকে, হুম, ওই টাইপের। হুম। পাসিভ প্যাসিভ কি আসে না, অ্যান্সার? ওরকম ইস্যু না। তবে এটা হচ্ছে যে ডিরেক্ট হানি ইজ টেস্টেড সুইট। হ্যাঁ, যেগুলো বললেন এগুলোতে এনাফ, করলে এনাফ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ লাগতেছে না তো, দরকার কি? অনেক সময় ওই যে হচ্ছে কমপ্লিমেন্ট বিহীন করার ক্ষেত্রে, যেমন হাউজিস, ধরেন একটা দেখাই, দা বিল, হাউস হাউস ইজ বিল্ডিং বিল্ডিং ঠিক আছে। তো এটা তো কমপ্লিমেন্ট নাই, এটাকে প্যাসিভ। এই 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 ধরনের প্যাসিভ আপনার রাইটিং এবং ইয়াতে লিসনিং এ শোনা যায় প্রায়। তো দ্য হাউস ইজ বিং বিল্ট, বিল্ড, রাইট, দ্য হাউস ইজ বিং বিল্ড। বিল্ট। অর্থাৎ কমপ্লিমেন্ট ছাড়াও প্যাসিভ করে ওরা অনেক সময়। ঠিক আছে, এটা অনেকবার দেখা যায় যে এই এই জিনিসটা, যে অবজেক্ট মানে কমপ্লিমেন্ট নাই, ঠিক আছে, কমপ্লিমেন্ট নাই, ওটাকে প্যাসিভ করতেছে ওরা। এগুলাই ভয়েসের ইস্যু। তারপর আপনারা হচ্ছে যে আপনাদের কি বলছি, যে যাদের বেসিক হচ্ছে যে একেবারে মানে অ্যাডভান্স হোক আর মিডিয়েকর হোক আর লো লেভেল হোক, সবাই হচ্ছে গ্রামারটাকে একবার রিভিউ করবেন। যে পারেন তার জন্য এটা আরো রিভাইজ হয়ে গেল, আর যারা না পারেন তারা শিখলেন, যারা মধ্যম লেভেলে আছেন তাদেরটা ইমপ্রুভ করলো। ঠিক আছে। সো আপনি শুধু ক্লাস করলে চলবে না, আপনার এটা দেখতেও হবে বাসায়, এই গ্রামার গুলা। পরে গিয়ে হচ্ছে যে বলবেন যে আমি তো সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারতেছি না, এই সেন্টেন্সের সাবজেক্টটা কি, বলেন তো ভাইয়া। এটা এই রিডিং ক্লাস শুরু হইলেই আহ, যখন আমি আইডেন্টিফাই করতে দিব যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, তখনই অনেকে যাবে। তো এর জন্য হচ্ছে যে একটু দেখতে হবে। ভাইয়া, ভয়েস প্র্যাকটিসের জন্য কি ক্যামব্রিজ গুলো দেখবো বা ইয়ে করে পড়বো, না অন্য কিছু ভয়েস করবো? ভয়েস প্র্যাকটিস কি কেমব্রিজে আছে? ক্যামব্রিজে তো ভয়েস রিডিং নাই। করে আপনি যেটা বললেন সাবজেক্টটা খুঁজে বা অবজেক্টটা ইয়ে করো, ওই জন্য বললাম আর কি।
না, এটার জন্য হচ্ছে রুলস গুলা আর কিছু নিজে থেকে হচ্ছে যে একটু অ্যাডভান্স লেভেল দেখতে পারেন। আর এখন তো হচ্ছে যে লার্নিং সোর্সেস গুলা ওপেন, কিন্তু আপনি নিজেই আপনার সব থেকে বড় টিচার। আপনার হাতে গুগল আছে, এআই আছে। আপনার হাতে গুগল আছে, এআই আছে। আপনি আপনি নিজেই আপনার সব থেকে বড় টিউটর। ঠিক আছে? তো আপনি এই সোর্স গুলা ইউজ করেন না কেন আপনারা? এই সোর্স গুলা থেকে আপনি নলেজ গ্যাদার করেন, কপি করেন না। তবে এটা আস্তে আস্তে শিখে আপনার নলেজটা অটোমেটিক্যালি ডেভেলপড হয়ে যাবে। এই যে যে এআই গুলা, এটা কি হচ্ছে যে আমাদের আহ, তুলে রাখার জন্য দিছে, এগুলা ব্যবহার করার জন্য দিছে। আর আমি এমন না যে আমি বলবো যে এইটা খুবই গোপন একটা বিষয়, এখানে ব্যবহার করা যাবে না, আমি ওই টাইপের টিউটর না। আপনি এটা ব্যবহার করেন। ঠিক আছে? আপনি চ্যাট জিপিটি তে বা এআই তে যে কোনো জায়গায় হচ্ছে যে আপনি সেন্টেন্স স্ট্রাকচার, অ্যাক্টিভ প্যাসিভ এর প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে যে ইয়া সেন্টেন্স কমান্ড দেন যে আইএলটিএস রিলেটেড। ও আপনাকে আইএলটিএস রিলেটেড কিছু সেন্টেন্স দেখাবে, আপনি ওগুলা প্যাসিভ করেন। বুঝাইতে পারছি? যারা অ্যাডভান্স লেভেলে। আর যারা হচ্ছে যে একটু একটু বেসিকে আছেন, তারা ইন্টারের একটা গ্রামার বই তো আমি কিনতে বলছি, ওই গ্রামার বইটা থেকে আপনার আহ, পড়ে লিখতে হবে, নিজে দুই চারটা প্র্যাকটিস করতে হবে। আর এখন আমি হচ্ছে এই ক্লাস থেকে কতজন চলে গেছে দেখছেন? আমি কথা বলতে বলতে চলে গেছে। অবশ্য গ্রামার অনেকে হয়তো পারে, তো এর জন্য হচ্ছে যে চলে গেছে। কিন্তু স্পিকিং তো প্র্যাকটিস শুরু হবে এখন। এই যে চলে গেল। আর একজন গেছে, হ্যাঁ। হ্যাঁ। তো এই যে ওই যে ইসের মতো হবে, ওই যে ওইখানে ফাইভ ফাইভ ওই যে ইনস্ট্যান্ট দেখাই দিছি তো আজকে, ফাইভ তো ধরে। ওনার কাছে কি আসতে হয়েছে? ওইটাই উনি কম্পিউটার বেস দিছে, এই ইও কিছুক্ষণ আচ্ছা। আগে রেজাল্ট হয়েছে ওনার। এটার রেজাল্ট, ওটাই জিজ্ঞেস- আহা। এটা রেজাল্ট হচ্ছে যে 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে হয়ে যায় পরীক্ষা দেওয়ার। ঠিক আছে? ভাই এটা কতটুকু সত্য যে এখন যে ইন্ডিয়ান যারা পড়তেছে স্পিকিং ওরা একটু মার্ক কমাই দিচ্ছে ভাইয়া? এটা আমি এটা দাঁড়ান রেকর্ডিং অফ করে নেই।